সবাইকে এই চ্যানেলে স্বাগত। দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগের ক্লাস পর্যন্ত সঙ্গম যুগ, চালুক্য বংশ, রাষ্ট্রকূট, পল্লব এই সমস্ত বংশ নিয়ে আলোচনা করেছি। দক্ষিণ ভারতের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ রাজবংশ আছে চোল বংশ। তো চোল বংশ নিয়ে কিছু বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর এর সাথে সাথে চালুক্য বংশের একটি শাখা বেঙ্গি চালুক্য নামে অন্ধ্রপ্রদেশের এই এরিয়াতে ছিল, সেই বিষয়েও কিছু আলোচনা করব। এবং সবশেষে দক্ষিণ ভারতের ইতিহাস থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখে নাও। তো বলা হয় যে চোলরা দুটি পর্যায়ে আসে। প্রথমবার আসে সঙ্গম যুগের সময়, ওই চোলকে বলা হয় আদি চোল। দক্ষিণ ভারতের এই এরিয়াতে ছিল আদি চোল, আর এই এরিয়াতে ছিল পল্লব। এখানে আদি চোল, এখানে পল্লব। পরবর্তীকালে গিয়ে পল্লবরা এই এরিয়া পুরোটা দখল করে নেয়, ফলে এই পুরো এরিয়া হয়ে যায় পল্লবদের। আবারও বেশ অনেকটা সময় পরে গিয়ে মোটামুটি 850 খ্রিস্টাব্দ নাগাদ একজন ব্যক্তি ছিলেন বিজয়ালয় চোল। বিজয়ালয় চোল এই পল্লবদের হারিয়ে এখানে আবার চোল বংশের প্রতিষ্ঠা করে, এবং সেটিকেই বলা হয় পরবর্তী চোল বা নতুন চোল। তো পুনরায় চোল বংশের প্রতিষ্ঠা মোটামুটি 850 খ্রিস্টাব্দের আশেপাশে। এর প্রতিষ্ঠাতা হলো বিজয়ালয় চোল। কিন্তু বিজয়ালয় চোল যখন এই চোল বংশের প্রতিষ্ঠা করে তখনও কিন্তু এখানে পল্লব বংশ ছিল। তার মানে ওইটুকু সময়ের ভেতর এখানে পল্লব রাজারাও ছিল আর চোল রাজাও ছিল। পরবর্তীকালে গিয়ে মোটামুটি 897 খ্রিস্টাব্দে পল্লব রাজা ছিল অপরাজিত বর্মন। আর সেই সময় বিজয়ালয় চোল এর পুত্র ছিল আদিত্য প্রথম। আদিত্য প্রথম ওই অপরাজিত বর্মনকে হারিয়ে দেয় এবং ফাইনালি এই পল্লব রাজবংশের সমাপ্তি করে দেয়। সুতরাং এই আদিত্য প্রথমকে নতুন চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। তাহলে চোল বংশের প্রতিষ্ঠা করে বিজয়ালয় চোল, কিন্তু পরবর্তীতে গিয়ে অপরাজিত বর্মনকে হারিয়ে পুরোপুরি ভাবে চোল বংশের প্রতিষ্ঠা করে আদিত্য প্রথম। এবার এই পুরোটি ছিল পল্লব রাজ্য, আর নিচে এখানে ছিল পাণ্ড রাজ্য। সেই সঙ্গম যুগে বলেছিলাম এখানে ছিল চের, এখানে পাণ্ড, আর এখানে চোল। এখানে চের বংশ রয়েছে একদম নিচে, এখানে রয়েছে পাণ্ড বংশ। তাহলে পরবর্তীকালে গিয়ে কি হলো, এখানে চলে এলো পুরোটা পল্লব এবং নিচে এটা পাণ্ড। আদিত্য প্রথম এই পল্লব রাজ্য তো দখল করেছিল পুরোটা, তার সাথে সাথে এই পাণ্ড রাজ্যও দখল করে নিয়েছিল। আলটিমেটলি কি হলো, এই পুরো এরিয়া চোলদের আন্ডারে চলে এলো। এই পুরো এরিয়া চোলদের আন্ডারে চলে এলো। তাহলে আদিত্য প্রথমের সময় চোলদের বংশ বা চোলদের এরিয়া কতটা ছিল, এতটা ছিল হচ্ছে চোলদের এরিয়া। এবার এই আদিত্য প্রথম এর পর সিংহাসনে বসেন পরান্তক প্রথম বা প্রান্তক প্রথম। এখানে যখন চোল বংশ চলছে, এখানে তখন চলছে রাষ্ট্রকূট বংশ। এখানে প্রথমে ছিল বাতাপি বা বাদামি চালুক্য, বাতাপি বা বাদামি চালুক্যর জায়গায় চলে আসে রাষ্ট্রকূট বংশ। তাহলে এখানে চলে এলো রাষ্ট্রকূট বংশ, আর এখানে পল্লবদের জায়গায় চলে এলো চোল বংশ। তাহলে চোল বংশের রাজা এখন কে রয়েছে, চোল বংশের রাজা রয়েছে পরান্তক প্রথম বা প্রান্তক প্রথম, আর এখানে চলছে রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশে একজন রাজা ছিল কৃষ্ণ তৃতীয়। আগের ক্লাসে বলেছিলাম, হয়তো খেয়াল থাকবে। রাষ্ট্রকূট বংশে রাজা রয়েছে কৃষ্ণ তৃতীয়, আর এখানে রাজা রয়েছে পরান্তক প্রথম বা প্রান্তক প্রথম। এই কৃষ্ণ তৃতীয় আর পরান্তক প্রথম এদের দুজনের ভেতর একটা যুদ্ধ হয়, তক্কলমের যুদ্ধ, মোটামুটি 949 খ্রিস্টাব্দের আশেপাশে। তাহলে কৃষ্ণ তৃতীয় আর পরান্তক প্রথম এদের দুজনের ভেতর যুদ্ধ, তক্কলমের যুদ্ধ 949 খ্রিস্টাব্দে। এবার তামিলনাড়ুর ভেতরে এখানে হচ্ছে চেন্নাই, চেন্নাই থেকে কিছুটা দক্ষিণ দিকে রয়েছে এখানে বেদান্ত অঞ্চল। এর থেকে কিছুটা দূরে একটি জায়গা ছিল উত্তরা মেরুর। তাহলে তামিলনাড়ুর ভেতরে এখানে রয়েছে কি উত্তরা মেরুর। উত্তরা মেরুরে একটা অভিলেখ পাওয়া যায় বা ইনস্ক্রিপশন পাওয়া যায়, যে ইনস্ক্রিপশনে পরবর্তী চোল বিশেষ করে পরান্তক প্রথম সম্পর্কে লেখা। এই উত্তরা মেরুর ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে চোল রাজবংশের সময় লোকাল গভর্নমেন্টের কনসেপ্ট ছিল, মানে এখন যেরকম পঞ্চায়েত বা পৌরসভার সিস্টেম রয়েছে, ঠিক সেই রকমই চোল এরিয়াতে লোকাল গভর্নমেন্টের প্রচলন ছিল। পরান্তক প্রথম বা প্রান্তক প্রথমের পরে কয়েকজন রাজা আসেন, তবে তাদের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রাজরাজ ওয়ান বা রাজরাজ। চোলরা ক্ষমতায় এসেই তাদের সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল। যেমন এই যে দেখলাম এখানে নিচে পাণ্ড দখল করে নিল। এরপর রাজরাজ তার সাম্রাজ্যকে আরো বিস্তার করতে চেয়েছিল, তার জন্য শ্রীলঙ্কা আক্রমণ করেছিল এবং ভারতের দক্ষিণে এখানে আছে মালদ্বীপ, মালদ্বীপ আক্রমণ করেছিল। মালদ্বীপ আক্রমণ করে মালদ্বীপ পুরো জিতে যায়, আর শ্রীলঙ্কাও আক্রমণ করে জিতে যায়, কিন্তু শ্রীলঙ্কার পুরো এরিয়া দখল করতে পারেনি। শ্রীলঙ্কাতে তখন রাজা ছিল মহেন্দ্র পঞ্চম, আর তার রাজধানী ছিল অনুরাধাপুর। তো রাজরাজ যখন শ্রীলঙ্কা আক্রমণ করে তখন শ্রীলঙ্কার বেশিরভাগ জায়গায় দখল করে নেয়।
কিন্তু মহেন্দ্র পঞ্চম তার রাজধানী অনুরাধাপুর এটাকে মোটামুটি বাঁচিয়ে নেয়। রাজরাজের পরে চোল বংশের সিংহাসনে বসেন রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল তখন পুরোপুরি শ্রীলঙ্কা দখল করে নিয়েছিলেন। এবার এই চোল বংশের রাজারা হিন্দু দেবদেবীদের উপাসনা করতেন, বিশেষ করে ভগবান শিবের। ওই জন্যই চোল বংশের রাজা রাজরাজ একটি মন্দির নির্মাণ করেছিলেন, বৃহদেশ্বর মন্দির। এই চোল বংশের রাজধানী ছিল তাঞ্জোর বা তাঞ্জাবুর। এই যে এখানে রয়েছে তাঞ্জোর বা তাঞ্জাবুর, এই তাঞ্জোর বা তাঞ্জাবুরেই রাজরাজ মন্দির নির্মাণ করেছিলেন, বৃহদেশ্বর মন্দির, বা যার আরেক নাম হলো রাজরাজেশ্বর মন্দির। এটি হলো ভগবান শিবের মন্দির। আর এই রাজরাজেশ্বর মন্দিরের স্থাপনা হয় মোটামুটি 1009 খ্রিস্টাব্দের আশেপাশে। এবার এর পাশাপাশি আরেকটা ঘটনা আছে। এই যে যেমন এর আগে বললাম যে এখানে ছিল প্রান্তক প্রথম আর এখানে ছিল কৃষ্ণ তৃতীয়, এদের দুজনের ভেতর তক্কলমে যুদ্ধ হলো। এবার এখানে রাষ্ট্রকূট বংশের কৃষ্ণ তৃতীয়, এর পরে আসে কর্ক দ্বিতীয়। কর্ক দ্বিতীয়কে হারিয়ে তৈলব দ্বিতীয় এখানে আবার চালুক্য বংশের প্রতিষ্ঠা করে। ফলে এখানে চলে আসে আবার চালুক্য বংশ, মানে কল্যাণা চালুক্য বংশ। তাহলে এবার এখানে রয়েছে চালুক্য বংশ আর এখানে রয়েছে আমাদের চোল বংশ। এই কল্যাণা চালুক্য বংশের একজন রাজা ছিল সোমেশ্বর, আর তখন এই এরিয়াতে ছিল রাজরাজ। এখন রাজরাজ তার সাম্রাজ্য বিস্তার করার জন্য মাঝে মাঝে এই কল্যাণা চালুক্য বংশের উপর আক্রমণ করতেন, এবং এই চালুক্য বংশের সোমেশ্বরের উপর এতবার আক্রমণ করেছিলেন যে সোমেশ্বর এই রাজরাজের এতবার আক্রমণের জন্যই আত্মহত্যা করে নিয়েছিলেন। এবার রাজরাজের পর এই চোল বংশের সিংহাসনে বসেন রাজেন্দ্র প্রথম বা রাজেন্দ্র চোল। তো রাজেন্দ্র চোল সম্পর্কে যাওয়ার আগে এই চোল বংশ সম্পর্কে একবার ওভারঅল দেখে নিই। চোল বংশের প্রতিষ্ঠাতা হলো বিজয়ালয় চোল, মোটামুটি 850 খ্রিস্টাব্দের আশেপাশে এর প্রতিষ্ঠা হয়। কিন্তু পরবর্তীকালে গিয়ে তার ছেলে আদিত্য প্রথম পল্লব রাজা অপরাজিত বর্মনকে হারিয়ে ফাইনালি চোল বংশের প্রতিষ্ঠা করে। আর এই ঘটনা ঘটে মোটামুটি 897 খ্রিস্টাব্দের আশেপাশে। আদিত্য প্রথম পল্লব রাজ্যের সাথে সাথে নিচে পাণ্ড্য রাজ্যও জিতে গিয়েছিল। আদিত্য প্রথমের পরে আসে প্রান্তক প্রথম বা পরান্তক প্রথম। পরান্তক প্রথমের সাথে এখানে রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণ তৃতীয়র তক্কলমের যুদ্ধ হয় 949 খ্রিস্টাব্দে। প্রান্তক প্রথমের একটা অভিলেখ আছে, উত্তরা মেরুর অভিলেখ। এই যে এখানে রয়েছে উত্তরা মেরুর অভিলেখ, যেখান থেকে লোকাল গভর্নমেন্টের চর্চা পাওয়া যায়। প্রান্তক প্রথমের পরে কয়েকজন সিংহাসনে বসেন, কিন্তু তাদের ভেতর গুরুত্বপূর্ণ ছিল রাজরাজ বা রাজরাজ প্রথম। রাজরাজ প্রথম তার সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তার করতে চেয়েছিল, ফলে শ্রীলঙ্কা আক্রমণ করেছিল এবং নিচে মালদ্বীপ আক্রমণ করেছিল। মালদ্বীপ পুরোটা জিতে গিয়েছিল এবং শ্রীলঙ্কার কিছুটা পোর্শন দখল করে নেয়। শ্রীলঙ্কার রাজা ছিল মহেন্দ্র পঞ্চম এবং তার রাজধানী ছিল অনুরাধাপুর। মহেন্দ্র পঞ্চম অনুরাধাপুরকে বাঁচিয়ে নেয়, কিন্তু শ্রীলঙ্কার বাকি জায়গা রাজরাজ প্রথমের আন্ডারে চলে আসে। রাজরাজ প্রথম একটি মন্দির নির্মাণ করেছিলেন, বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির। সেটা কোথায়? তার রাজধানী তাঞ্জোরে। তাহলে চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর বা তাঞ্জাভুর। রাজরাজ সম্পর্কে আর একটা বিষয় কি, যে রাজরাজের সময় এখানে চলছিল আমাদের কল্যাণা চালুক্য বংশ। কল্যাণা চালুক্য বংশের রাজা ছিল সোমেশ্বর। রাজরাজ চালুক্য বংশ দখলের জন্য এতবার আক্রমণ করেছিল যে সোমেশ্বর আত্মহত্যা করে নিয়েছিল বলে ধরা হয়। এর পরে আসে রাজেন্দ্র প্রথম বা রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোলকে এই চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলে ধরা হয়। এবার যদি দেখি, চোল বংশের রাজারা শ্রীলঙ্কা এবং মালদ্বীপ জয় করেছিল। এবার শ্রীলঙ্কা ও মালদ্বীপ জয় করার জন্য আমাদের নৌসেনা মজবুত হওয়া প্রয়োজন। ফলে রাজরাজের সময় থেকেই নৌসেনা মজবুত হতে থাকে, কিন্তু রাজেন্দ্র চোলের সময় গিয়ে নৌসেনা সব থেকে বেশি মজবুত হয়ে যায়। আর রাজেন্দ্র চোলের নৌসেনা এতটাই মজবুত হয়ে যায় যে ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, কি বললাম? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই সমস্ত জায়গাগুলো দখল করে নিয়েছিল। এবং এই রাস্তা দিয়ে রাজেন্দ্র চোল চীন পর্যন্ত আক্রমণ করতে চেয়েছিল। ফলে রাজেন্দ্র চোলের খ্যাতি মোটামুটি পুরো এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। এর পাশাপাশি রাজেন্দ্র চোল উড়িষ্যা এবং বাংলার উপরেও আক্রমণ করেন। বাংলাতে তখন ছিল পাল বংশ এবং এই পাল বংশের রাজা ছিল মহিপাল। এখন চোলরা যেহেতু হিন্দু দেবদেবীদের উপাসক ছিলেন, বিশেষ করে ভগবান শিবের, আর ভগবান শিবের সাথে সম্পর্কিত হলো গঙ্গা, এবং এই গঙ্গা জল হিন্দু ধর্মে খুবই পবিত্র একটি জিনিস। ফলে বলা হয় যে রাজেন্দ্র চোল এই গঙ্গা জলের জন্য পাল সাম্রাজ্য আক্রমণ করেছিলেন। পাল সাম্রাজ্যের সময় তখন কে ছিল? মহিপাল। রাজেন্দ্র চোল মহিপালকে হারায় এবং এখান থেকে গঙ্গা জল নিয়ে ফিরে আসে। আর যেহেতু মহিপালকে হারিয়েছিল এবং এখানে ছিল গঙ্গা, সেই জন্য রাজেন্দ্র চোল উপাধি নেয় গঙ্গৈকোণ্ড। কোন শব্দের অর্থ হলো বিজেতা। তাহলে রাজেন্দ্র চোল উপাধি নেয় গঙ্গৈকোণ্ড। আর এখান থেকে গঙ্গা জল নিয়ে এসে
এখানে তাঞ্জোরের পাশেই একটি শহর স্থাপন করে গঙ্গৈকোন্ড চোলপুরম, এবং এটাকেই রাজেন্দ্র চোল নতুন রাজধানী হিসাবে ঘোষণা করে। তাহলে কি বললাম, রাজেন্দ্র চোল মহিপালের সময় এই বাংলা আক্রমণ করে এখান থেকে গঙ্গা জল নিয়ে এসে তাঞ্জোরের পাশে একটি শহর স্থাপন করে। শহরের নাম হয় গঙ্গৈকোন্ড চোলপুরম, এবং এই শহরে একটি পুকুর নির্মাণ করায়, আর ওই পুকুরের জলে ওই গঙ্গার জল মিশিয়ে দেয়, এবং ওই পুকুরের নাম দেয় চোল গঙ্গম বা চোলদের গঙ্গা। রাজেন্দ্র চোল সম্পর্কে আরেকটি বিষয় আছে, সেটি হলো যে রাজেন্দ্র চোলের আগে রাজরাজ শ্রীলঙ্কা আক্রমণ করেছিল, কিন্তু অনুরাধাপুর জিততে পারেনি। পরবর্তীতে রাজেন্দ্র চোল পুনরায় আবার শ্রীলঙ্কা আক্রমণ করে এবং মহেন্দ্র পঞ্চমকে হারিয়ে অনুরাধাপুর জিতে নেয়। মানে রাজেন্দ্র চোল পুরোপুরি শ্রীলঙ্কা দখল করে নেয়, আর এখান থেকে মহেন্দ্র পঞ্চমকে ভারতে নিয়ে আসে। ভারতে নিয়ে এসে এখানে তাঞ্জোরে জেলে বন্দি করে রাখে। রাজেন্দ্র চোলের পর চোল বংশে তেমন কোনো প্রতাপী শাসক আসেনি। বলা হয় যে শেষ রাজা ছিলেন রাজেন্দ্র চোল তৃতীয়। এখন চোল রাজারা পল্লব এবং পাণ্ড্য রাজ্য দখল করে নিলেও পাণ্ড্য বংশের কিছু ব্যক্তি তখনও ছিল, ফলে অনেকটা সময় পরে গিয়ে ওই চোল বংশের রাজা ছিল রাজেন্দ্র চোল তৃতীয়, এবং সেই সময় পাণ্ড্য বংশের একজন ব্যক্তি ছিলেন কুলশেখর। কুলশেখর ওই রাজেন্দ্র চোল তৃতীয়কে হত্যা করে এবং পুনরায় আবার পাণ্ড্য বংশের স্থাপনা করে 1279 খ্রিস্টাব্দের আশেপাশে। এবং পুনরায় পাণ্ড্য বংশ স্থাপন করার পর আরো কিছুটা সময় যেতে যেতে এই পাণ্ড্য সাম্রাজ্য ছোট ছোট এরিয়াতে ভাগ হয়ে যায়। এই হলো চোল বংশ সম্পর্কে কিছু বিষয়। এরপর ওই যে বললাম বেঙ্গি চালুক্য, তাহলে চালুক্যর একটা শাখা ছিল বেঙ্গি এলাকাতে। এই বেঙ্গি চালুক্য সম্পর্কে দু একটা কথা আছে, সেটা বলি। এখানে প্রথমে ছিল বাতাপি চালুক্য। এই চালুক্য রাজবংশের একজন রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল এবং করেওছিল। সেই সুবাদেই তার ভাই বিষ্ণুবর্ধন এই এরিয়াতে এসেছিল। এই চালুক্য বংশের এরিয়াকে আরো বিস্তার করার জন্য বিষ্ণুবর্ধন এই এরিয়াতে এসেছিল। এবার এই এরিয়াতে এসে নতুন একটি চালুক্য বংশের স্থাপনা করে, যাকে বলা হয় বেঙ্গি চালুক্য। বেঙ্গি চালুক্য কেন নাম হয়? কারণ এই অঞ্চলের রাজধানী ছিল বেঙ্গি, বর্তমানে যার নাম রাজমুন্দ্রি। এই যে এখানে রয়েছে রাজমুন্দ্রি, এখানে রয়েছে রাজমুন্দ্রি। তো এই রাজমুন্দ্রি বা বেঙ্গি ছিল যেহেতু রাজধানী, ওই জন্য এই চালুক্য বংশের নাম হয়ে যায় বেঙ্গি চালুক্য। তো এই বেঙ্গি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলো বুদ্ধ বিষ্ণুবর্ধন। বুদ্ধ বিষ্ণুবর্ধন মোটামুটি 624 খ্রিস্টাব্দের আশেপাশে এই চালুক্য বংশের স্থাপনা করে। এই বেঙ্গি চালুক্যকে পূর্ব চালুক্য বা ইস্টার্ন চালুক্য বলা হয়। এই যে এখানে একটা চালুক্য, এখানে একটা চালুক্য, এটা পূর্ব দিকে ওই জন্য ইস্টার্ন চালুক্য, এটা পশ্চিম দিকে ওই জন্য এটাকে বলা হয় পশ্চিম চালুক্য বা ওয়েস্টার্ন চালুক্য। বাতাপি বা বাদামি চালুক্যর আরেক নাম ছিল ওয়েস্টার্ন চালুক্য, আর বেঙ্গি চালুক্যর আরেক নাম ছিল ইস্টার্ন চালুক্য। এই হলো মোটামুটি এই দক্ষিণ ভারতের ইতিহাস। এবার এই দাক্ষিণাত্যের ইতিহাস থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখে নিই। 2023 সালে WBCS প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে গঙ্গৈকোন্ড কার উপাধি? তো গঙ্গৈকোন্ড উপাধি ছিল রাজেন্দ্র চোলের। রাজেন্দ্র চোল যখন পাল বংশ আক্রমণ করেছিল মহিপালকে হারানোর পর এখান থেকে জল নিয়ে যাওয়ার সময় উপাধি নিয়েছিল গঙ্গৈকোন্ড। 2013 সালে WBCS প্রিলিমিনারি আর 2017 সালে WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে আইহোল প্রশস্তি কার রচনা? তো আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। রবি কীর্তি দ্বিতীয় পুলকেশীর দরবারে ছিলেন। 2020 সালের মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে সঙ্গম কথার অর্থ কি? তো সঙ্গম কথার অর্থ হলো অ্যাসেম্বলি অফ তামিল পোয়েটস, মানে তামিল কবিদের সম্মেলন, সেটিকেই বলা হতো সঙ্গম। সঙ্গম যুগে মোট 3টি সঙ্গমের কথা জানা যায়। 2020 সালের মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে হুইচ রুলার্স প্যাট্রোনাইজড জৈনিজম, মানে কোন রাজবংশ জৈন ধর্মের প্রচার করেছিল? তো জৈন ধর্মের প্রচার করেছিল চালুক্য বংশ। চালুক্য বংশের রাজারা জৈন ধর্ম মানতেন। 2019 সালের WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে সঙ্গম যুগে গুপ্তচর বা স্পাইদের কি বলা হতো? তো গুপ্ত যুগে স্পাইদের বলা হতো ওররার। 2019 সালের মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে পল্লব ও চোলদের সময় যে আর্কিটেকচার বা স্থাপত্যকলা তার আরেক নাম কি? তো পল্লব আর চোলদের এই এরিয়াতে স্থাপত্যকলার নাম ছিল দ্রাবিড় শৈলী বা দ্রাবিড় শিল্পকলা। অন্যদিকে যদি চালুক্য বংশের সময় দেখি, চালুক্য আর রাষ্ট্রকূট বংশের সময়, সেই সময় এই এরিয়াতে যে স্থাপত্যকলা ছিল সেটি ছিল বেসর শিল্পকলা। তো দক্ষিণ ভারতের এই এরিয়াতে ছিল, অর্থাৎ চালুক্য, রাষ্ট্রকূট, ওয়াকাটাক এই সমস্ত এরিয়াতে ছিল বেসর শিল্পকলা, আর এই এরিয়াতে ছিল এই যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই এরিয়াতে ছিল দ্রাবিড় শিল্পকলা। 2017 সালের WBCS মেন্সে একটি প্রশ্ন এসেছিল যে বাদামি চালুক্যরা কোন আর্কিটেকচার তৈরি করেছিল? তো বাদামি চালুক্য অর্থাৎ এই যে
এখানে এই চালুক্যরা তৈরি করেছিল বেসর শিল্পকলা বা বেসর শৈলী। এই যে একটু আগে বললাম এই এরিয়াতে ছিল কি বেসর শিল্পকলা, আর এই এরিয়াতে ছিল দ্রাবিড় শিল্পকলা।